নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল তৃণমূল, শেষ হয়ে গেল তৃণমূল। প্র্যাকটিক্যালি প্রথম 3 দিনেই যে প্রশাসনিক তৎপরতা এই মুহূর্তে গুড গভর্নেন্সের জন্য প্রয়োজন, তার সমস্ত কিছু উজাড় করে দিল নবান্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে যা রিপোর্ট, আমি 3 দিনের রিপোর্ট কার্ড আপনাদের কাছে পেশ করছি। 8 তারিখ সরকারের পরিষদীয় দলনেতা আর তার নাম ঘোষিত হলো। 9 তারিখ 25শে বৈশাখ শপথ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপর একাধিক পরপর অনুষ্ঠান। 10 তারিখ কাঁথি এবং তারপর জনসংযোগ, এবং তারপর 11 তারিখ সরাসরি নবান্নে গার্ড অফ অনার, এবং তারপর এক এক করে প্রশাসনিক বৈঠক। 12 তারিখ চলে গেলেন অসম, ফিরে এসে প্রোটেম স্পিকার। 13 তারিখ বুধবার গতকাল একাধিক সিদ্ধান্ত। তার আগে 11 তারিখ যে ক্যাবিনেট মিটিং হয়েছে, তারপর বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখান থেকে ঘোষিত হয়েছে। আমি রিপিটেশনে যাচ্ছি না সেগুলো, কিন্তু 13 তারিখটা আমার কাছে মনে হচ্ছে 3 দিনের প্রশাসনিক তৎপরতার সব থেকে ভাইটাল ডে। তার কারণ সেই 13 তারিখ বুধবার দিন সকাল 11টার মধ্যে তিলজলায় যে মৃত্যুকাণ্ড হয়েছিল, একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, আনঅথরাইজ বিল্ডিং, সেখানে ব্যবসা চালাচ্ছিল এবং সেখানে দমবন্ধ করার পরিস্থিতিতে 2 জন মানুষ মারা যান, 2 জন ভেন্টিলেশনে। ঠিক সেই পরিস্থিতিতে সকাল 11টার মধ্যে বুধবার দিন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল 5 সদস্যের কমিটি করে। তারা তিলজলা গিয়েছেন, সেখান থেকে রিপোর্ট নিয়ে এসে প্রশাসনের কাছে জমা দিলেন, এবং তারপর শুভেন্দু অধিকারী দুপুর 2:30টার সময় প্রেস কনফারেন্স করে বললেন যে পুরো 5তলা বিল্ডিংটা অবৈধ, তার বিল্ডিং প্ল্যান নেই। পাশের 5তলা বিল্ডিংটা, সেখানেও বিল্ডিং প্ল্যান নেই, তার কোনো ফায়ার যথাযথ যে ফায়ার লাইসেন্স বা ফায়ারের যে প্রয়োজনীয়তা সেগুলো কিচ্ছু নেই। ফলত ইমিডিয়েটলি টেক অ্যাকশন। 2:30টার সময় ঘোষণা করলেন। দুপুর বিকেল 5টার মধ্যে কেএমডিএ, কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে কলকাতা পুলিশ সবাই হাজির হলেন, আর্থ মুভার, এবং সেখানে বুলডোজার নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি ভাঙা শুরু হলো। 24 ঘন্টা সময় দেওয়া হলো যে ইমিডিয়েটলি 5তলা বিল্ডিং দুটোকে ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হোক। একজন প্রতিবাদ করতে গিয়েছেন, তাকে অ্যারেস্ট করা হলো। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি খালি ভাবছিলাম যে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে বুলডোজারটা এলো, যে বুলডোজারের নিয়ে যোগী রাজ্যকে বারবার বাপান্ত করে রাজ্যের কিছু তথাকথিত মিডিয়া, তথাকথিত কিছু এলিটিস্ট গ্রুপ অফ পিপল শেষ পর্যন্ত এই পশ্চিমবঙ্গ বুলডোজার দেখলো, আর্থমুভার দেখলো। 24 ঘন্টার মধ্যে বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে মাটিতে। আমার এই ঘটনাটা আমি আপনাদের কাছে বর্ণনা করলাম তার কারণ পশ্চিমবঙ্গে এই গভর্নেন্সটা গত 15 বছরে কোথায় ছিল কেউ একটু ভেবে দেখবেন, কিন্তু তার আগেও কোথায় ছিল কেউ ভেবে দেখবেন। দিনের পর দিন অবৈধ কনস্ট্রাকশন হয়ে গেছে, কেউ দেখার নেই অবৈধ ব্যবসা, কেউ দেখার নেই নাজিরাবাদে 27টা মানুষের মৃত্যুর পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী কী ব্যবস্থা নিয়েছেন একটু ভেবে দেখুন তো। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি তিলজলার ঘটনাটা ভাবছিলাম যে 12 ঘন্টার মধ্যে তার রিপোর্ট, এবং সেই রিপোর্টের ভিত্তিতে দুপুর 2:30টাতে প্রেস কনফারেন্স, বিকেল 5টাতে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ, এবং 24 ঘন্টার মধ্যে সেটা কার্যকরী করার জন্য এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন নামলো। তার মধ্যে কলকাতা পুরসভা নামলো, যে কলকাতা পুরসভা ববি হাকিমের দখলে, কিন্তু সেই কলকাতা পুরসভাও নামতে বাধ্য হলো। বলার তো কিছু মুখ নেই, কী বলবেন গিয়ে। আমি ভাবছিলাম যখন আর্থমুভার বুলডোজার গেছে, ভাঙচুর শুরু হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিম নাটক করতে যাবেন। রিস্কটা নেননি কেন? 5তলা বিল্ডিং কীভাবে অবৈধ লাইসেন্স অবৈধভাবে চলছিল তার প্রশ্নের জবাব তো রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দিতে হবে, ববি হাকিমকে, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে, ববি হাকিমকে দিতে হবে। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার মানুষ কিন্তু খুশি। আমি আবার বলছি, বুলডোজার চালানো তিলজলায়, এই বুলডোজার চালানোর এফেক্ট কিন্তু জনমনে একটা ছাপ ফেলেছে। কী কী ছাপ ফেলেছে আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি। যে দেখুন, মেসেজটা গেল যারা এই ব্যবসা, যে এই অবৈধ ব্যবসা করবে, যারা অবৈধভাবে বিল্ডিং তৈরি করবে, এক শ্রেণীর ব্যবসায়ী, এক শ্রেণীর প্রমোটার, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল মানুষ, এবং সবথেকে বড় কথা আমার যেটা মনে হয়েছে, একটা প্যারাল ইকোনমিকে ধ্বংস করে দেওয়া হলো। প্যারাল ইকোনমি বলতে কী বোঝাচ্ছি, যে 5তলা বিল্ডিংটা হয়েছিল, কলকাতা পুরসভা তো লক্ষ লক্ষ টাকা ট্যাক্স পেতে পারত বিল্ডিং প্ল্যান সাবমিশন করে পাশ করিয়ে নিতে গেলে। সেটা পেয়েছেন কারা? তৃণমূল নেতারা। ফলত স্বাভাবিকভাবে তাদের পকেট ভরেছে, প্রশাসনের পকেট ভরেনি, ব্যবসা চলেছে, তাদের প্রোটেকশন দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই জায়গাটাতে আঘাত মারা হলো। এখন সারা রাজ্যে যেসব পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে কর্পোরেশন আছে, তাঁরা কিন্তু বুঝতে পারলেন ডেজ আর ওভার রোজগারের। তৃণমূল নেতারা বুঝতে পারলেন এইভাবে অবৈধ রোজগারের জায়গাটা বন্ধ। যারা ব্যবসাটা চালাতেন বিনা 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 সমস্ত কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস নেতাদের টাকা পয়সা দিতেন। আমি বলছি, কলকাতার বুকে দাঁড়িয়ে এই অবৈধ কাজ কারবার বিস্তীর্ণ অঞ্চলে হয়েছে, এবং সেটাকে প্রোটেকশন দিয়েছে আগের সরকার। সেইখানেই ঘামালেন শুভেন্দু অধিকারী, এবং ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তিলজলার সেই 5তলা বিল্ডিংগুলো। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন হয়তো ভাঙার বাকি কাজটা চলছে। গতকাল
2.5 ঘন্টার মধ্যে অ্যাকশনে নেমে গেল যে প্রশাসন 15 বছর ধরে চাঁদের দেশে হাওয়া হয়ে বসেছিল। আমি আজকে এই ঘটনাটা বলতে বলতে আমার খালি মনে হচ্ছিল যে শুধু যাদের যে দুজন মানুষের বাড়ি গেল, আমি দেখছিলাম দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কিন্তু সংখ্যালঘু সমাজের মানুষ, যারা মারা গেছেন তারাও সংখ্যালঘু সমাজের মানুষ। আজ এই এন্টায়ার ব্যবসা এই প্রমোটটা করেছে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন। সেই জায়গাটাতে ঘা মেরে যেমন রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার মেসেজটা দিয়ে দিল সারা পশ্চিমবঙ্গের মাটিতে, সমস্ত পুলিশ অফিসারদের কাছেও মেসেজটা চলে গেল। কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন তো, যেখানে যত অবৈধ ব্যবসা চলে সেখানে যদি পুলিশের গাফিলতি থাকে, পুলিশের কপালে কম দুঃখ জুটবে? তাদেরও এবার প্রমাদ গণার দিন যে আমরা এই অবৈধ ব্যবসার কাছ থেকে যেসব পুলিশ অফিসাররা টাকা তুলতেন, এবার এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে কি হতে পারে। গতকাল দেখছিলাম প্রশাসনিক নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করছিলেন তখন একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, ইন্টারনাল অডিট শুরু হবে। কি অডিট? সমস্ত অফিসারদের, মানে কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন, তারা বিভিন্ন বাড়িতে যাবেন এবং বাড়িতে গিয়ে মাল্টি স্টোর বিল্ডিংগুলোতে প্ল্যান আছে কিনা দেখবেন, এক। দ্বিতীয়ত, যদি প্ল্যান না থাকে সঙ্গে সঙ্গে তার জলের লাইন কাটা হবে। এবং বিদ্যুৎ সচিবকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে সমস্ত সিএসসিকে বলা যে এইসব বিল্ডিংগুলোতে সমস্ত ইলেকট্রিক্যাল লাইন কাটা হবে। জল এবং আলো ছাড়াই মানুষগুলো তাহলে থাকবেন কি করে? পাপের প্রায়শ্চিত্ত কীভাবে মানুষকে করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি করে গেছেন ববি হাকিমরা, কি করে গেছেন, এগুলো তার প্রমাণ। এই ঘটনা যখন একদিকে ঘটছে, তখন আরও একটা ঘটনা আমার মনে হলো আপনাদের কাছে একটু বলা দরকার। সেটা হচ্ছে, দেখছিলাম যে প্রগতি ময়দান, মানে প্রগতি ময়দান ফায়ার স্টেশন, যে তিলজলা যেখানে ঘটনাটা ঘটেছে সেটা প্রগতি ময়দান ফায়ার স্টেশনের অধীন। তো সেই প্রগতি ময়দান ফায়ার স্টেশনের অধীন যেখানে এই ঘটনাটা ঘটেছে, সেখানে তার যে ওসি, প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি গৌতম দাসকে সাসপেন্ড করা হলো। রাজ্য প্রশাসন সাসপেন্ড করলো। কেন সাসপেন্ড করলো? আমার ইনিশিয়ালি মনে হয়েছে যে যথাসময়ে বোধহয় যে মানুষের মৃত্যু ঘটেছে তখন ফায়ার স্টেশনের ওসি স্পটে পৌঁছননি, তা নয়। যে কারণে বরখাস্ত, মানে সাসপেন্ড করা হলো সাময়িকভাবে, সে কারণটা খুব ইন্টারেস্টিং, এটা শোনা দরকার আপনাদের। যে এত অবৈধভাবে ব্যবসা চলছিল, যার ফায়ার লাইসেন্স আছে কি না, তার এক্সিট রুট, মানে ইন রুট যেগুলো ইন্সপেকশন করার কথা, ফায়ার স্টেশনের অফিসাররা সেটা করেননি কেন? এবং ফলত তার জন্য তার শাস্তি, তাকে ফায়ার স্টেশনের হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে বলা হয়েছে, তার বিরুদ্ধে 1 মাসের মধ্যে ইনভেস্টিগেশন রিপোর্ট করে জমা দিতে বলা হয়েছে। গৌতম দাস বলে ভদ্রলোক সাসপেন্ড হলেন। এবং এই কারণে মেসেজটা কাকে গেল? শুধু গৌতম দাসের কাছে না, সারা রাজ্যে যত দমকল কেন্দ্রগুলো আছে তার অফিসাররা এবার প্রমাদ গুনতে শুরু করবেন যে আমার এলাকায় কোথায় কোথায় ফায়ার লাইসেন্স ছাড়া কাজ চলছে, ইমিডিয়েটলি ইন্সপেকশন করি এবং ব্যবস্থা নিই। ধরনের কাল বাদে পরশু আমার এলাকায় কোনো ঘটনা ঘটলে গৌতম দাসের ফেট কিন্তু আমারও হবে। এই মেসেজটা তাদের কাছে গেল। পুলিশের কাছেও মেসেজটা গেল যে আজকের দিনে দাঁড়িয়ে অবৈধ এই জাতীয় ব্যবসা যেগুলো মানুষের মৃত্যুর কারণ হতে পারে, সেখানে তাদের কাছেও মেসেজটা গেল। এবং সবথেকে বড় কথা যেটা আমার কাছে মনে হচ্ছে, সাধারণ মানুষের কাছে মেসেজ গেল, দেয়ার ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেশন উইচ ওয়াজ অ্যাবসেন্ট ডিউরিং দ্য লাস্ট 15 years। মানুষের মনে আস্থা ফেরানোর কাজটাই কিন্তু এটা গুড গভর্নেন্সের প্রথম কাজ, যেটা আমি প্রথম 3 দিনে যে কোনো মানুষ ইমপ্রেস। তিনি বামপন্থী হতে পারেন, তৃণমূলের কট্টর তৃণমূলী না হলেই হলো, সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন তাদের কাছে বলুন, যারা তৃণমূল বিরোধী তাদের কাছে বলুন, যারা কোনো রাজনীতি করেন না তাদের কাছে একটা মেসেজ কিন্তু যাচ্ছে যে একটা সরকার আছে, একটা গভর্নেন্স আছে, অপরাধীদের প্রোটেক্ট করার কোনো সরকার নবান্নের 14 তলায় বসে নিয়ে অন্তত 3 দিন সেই মেসেজটা গেল। সবথেকে বড় কথা যেটা আমার কাছে মনে হচ্ছে, যেটা চর্চা হচ্ছে না, আলোচনা হচ্ছে না ইলেকট্রনিক মিডিয়ায়, তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গে যে একটা প্যারালাল ইকোনমি গড়ে তুলেছিল, বিকল্প অর্থনীতি, অর্থাৎ তৃণমূল দলটাকে বর্ধিষ্ণু করা। এই যে 5 তলা বিল্ডিংগুলো বিনা প্ল্যানে, বিনা লাইসেন্সে, বিনা ফায়ার লাইসেন্সে সে ব্যবসা করতো বা অট্টালিকা গড়ে উঠেছিল, এটা সরকারকে টাকা দেয়নি, কিন্তু দলকে টাকা দিয়েছে। এবার সেই দলের ভাড়ারে টান পড়বে, সেই দলের নেতারা টাকা পাবেন না, স্থানীয় তৃণমূলের নেতারা টাকা পাবেন না, ওপরতলার ভাইপো সার্কিটের লোকেরা টাকা পাবেন না। এই প্যারালাল ইকোনমিটা কিন্তু এই গুড গভর্নেন্সের ফলে ধ্বংসের মুখে চলে গেল। তাহলে দলটা বাঁচবে কী করে, সেটা তো পরের কথা আলোচনা করবো। কিন্তু গতকাল আরও খুব বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমার মনে হয়েছে, যেখানে দাঁড়িয়ে একটা রাজ্য সরকার ঘোষণা করলো সমস্ত গরু মোষ হত্যা প্রকাশ্যে করা যাবে না। আদালতের নির্দেশ উল্লেখ করে এই ঘোষণাপত্র গতকাল হলো এবং সরকারি অনুমোদিত, সরকার অ্যাপ্রুভড কসাইখানাতেই গরু মোষ কাটা যাবে, প্রকাশ্যে গরু মোষ কাটা যাবে না, তার নির্দেশিকা গতকাল জারি হয়ে গেল। আরও খুব ইন্টারেস্টিং আরও একটা ঘটনা ঘটেছে, হেলমেট ছাড়া আপনি রাস্তায় বেরোলে অনেক সময় পুলিশ ধরতো, এত বছর ধরে তো দেখেছি, অনেক সময় পুলিশ ধরতো, ফাইন টাইন করতো। কিন্তু আপনি রাজাবাজারে যান, মেটিয়াপুরে যান, মুরুজে যান, তিলজলায় যান, পার্ক সার্কাসে যান,
টিটাগড়ে যান, কামাহাটিতে যান, সেখানে পুলিশ ধরতো না। কেন ধরতো না, কিসের জন্য ধরতো না, ব্যাখ্যা যাচ্ছে না। কিন্তু ইতিমধ্যে পুলিশকে নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে, কোনো হেলমেট ছাড়া কোনো গাড়ির আরোহী বাইক চালাতে পারবেন না, দু চাকা চালাতে পারবেন না। তিনি যে এলাকার মানুষ হন, ফেজ টুপি পরেও আপনি হেলমেট ছাড়া কিন্তু বাইক চালাতে পারবেন না। আর না মানে যদি চালান তাহলে কি ফেট হতে পারে, এতদিন হতো যে নির্দিষ্ট এই এলাকাগুলোতে ছাড় দেওয়া হতো, অন্য এলাকায় নিয়ম বলবৎ করা হতো। আমরা কি দেখলাম, গত প্র্যাকটিক্যালি 48 ঘন্টায় কলকাতা পুলিশ সক্রিয় হতে 3,302 জন ধরা পড়লো যারা হেলমেট ছাড়া বাইকটা চালাচ্ছিলেন। এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্টস দিই, যে তথ্যটা আপনাদের কাছে বলা দরকার, যে শুধু মেটিয়াবুরুজ অঞ্চলে 243 জন পাকড়াও হয়েছে। ভাবতে পেরেছিলেন কোনোদিন মমতা প্রশাসনে? সর্বত্র হয়েছে, কলকাতার আশেপাশে, কলকাতার সর্বত্র হয়েছে। 3,302 ঘটনা আইডেন্টিফাইড এবং তারা শাস্তির মুখে পড়েছেন 48 ঘন্টায়। তার মধ্যে শুধু মেটিয়াবুরুজেই হয়েছে 243টা। পুলিশও বুঝে গেছে যে এই সরকারের আমলে কোনো এক পক্ষকে টেনে কাজ করা যাবে না। আপনি যে ধর্ম সম্প্রদায়ের মানুষ হন, আপনাকে হেলমেটটা পরে বাইক চালাতে হবে, না হলে ফেস দ্য কনসিকুয়েন্সেস। এতে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, সাধারণ জনমানুষে কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট পড়ছে। আমি তথ্যগুলো ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে আরও একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন গতকাল হয়েছে, যে ডিসিশনটা বলা দরকার আপনাদের কাছে। যে মনোজ আগরওয়ালের একটা নোটিফিকেশন দেখলাম, খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। গুড গভর্নেন্সের বা স্ট্রিক্ট গভর্নেন্সের এটার প্রমাণ। সেটা হচ্ছে, অল টোল গেটস, ড্রপ গেটস, ব্যারিকেড স্ট্রাকচার্স অ্যান্ড অপারেশন কালেকশন পয়েন্টস ফ্রম হুইচ ভেহিকল ট্রাফিক ইজ অপারেটিং অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল which have not been duly approved, authorized by the competent authority of the government of West Bengal shall be closed with an immediate effect. কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিচ্ছেন মনোজ আগরওয়াল। বলছেন, কোনো আনঅথরাইজড বিভিন্ন টোল যেখানে টাকা আদায় করা হয়, ড্রপ গেট, ব্যারিকেড সমস্ত তুলে দিতে হবে এবং ইমিডিয়েটলি করতে হবে। ইমিডিয়েটলি করে রাজ্য সরকারকে 12 দুপুর 12টার মধ্যে 15 তারিখ দুপুর 12টার মধ্যে রিপোর্ট দিতে হবে সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। এবং শেষ লাইনে মনোজ আগরওয়াল লিখছেন, দিস অর্ডার উইল কাম ইনটু ফোর্স উইথ ইমিডিয়েট এফেক্ট অ্যান্ড শুড বি কমপ্লাইড ইন লেটার অ্যান্ড স্পিরিট উইদাউট ফেল, এলস ফিক্স দ্য রেসপন্সিবিলিটি। অর্থাৎ জেলা শাসকরা যদি এটাকে ঠিক মতো বলবৎ না করেন, তাহলে এলস ফিক্স দ্য রেসপন্সিবিলিটি, অর্থাৎ কার অপরাধ এর পেছনে লুকিয়ে রয়েছে সেটা ফিক্স করতে হবে রেসপন্সিবিলিটি। এবং শুধু তাই নয়, সবথেকে বড় কথা হচ্ছে যে অথরাইজড টোল প্লাজাগুলো আছে তার টাকা কোথায় জমা দেওয়া হয়, কত টাকা কীভাবে জমা দেওয়া হয় সেইটা বলতে হবে। এবং এই আনঅথরাইজড কোনো টোল প্লাজা কোথাও চলবে না, বেআইনিভাবে টাকা তোলা চলবে না। আমি যেটার কথা আপনাদের বলছিলাম, যে তৃণমূল কংগ্রেসের আর্নিংয়ের জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। 5তলা বিল্ডিং, 2টো 5তলা বিল্ডিং তিলজলা আইডেন্টিফাইড হলো, বিল্ডিং প্ল্যান ছাড়া, ব্যবসায়িক লাইসেন্স ছাড়া, ফায়ার লাইসেন্স ছাড়া তারা কাজ চালাচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসের পকেটটা ভরছিল। এই যে টোল প্লাজাগুলো বিভিন্ন জায়গায় কতবার আমরা দেখিয়েছি, কতবার শুনেছি। আমি গত সাম্প্রতিককালে কিছুদিন আগে বর্ধমান যাচ্ছিলাম, দেখছিলাম সেখানেও মাঝ রাস্তায় টোল প্লাজা টাকা দেয় হচ্ছে, কিছু লোক আনঅথরাইজভাবে টাকা তুলছেন। বীরভূমের সে কাহিনী তো আপনাদের মনেই আছে, সব বন্ধ করে দেওয়া হলো। এবং ম্যাজিস্ট্রেটদের বলা হলো যে যদি কোনো জায়গায় চলে, ফিক্স দ্য রেসপন্সিবিলিটি, অর্থাৎ কার জন্য এটা হচ্ছে তার কিন্তু শাস্তি কপালে আছে। বিকল্প অর্থনীতি, দলকে সমৃদ্ধ করার অর্থনীতি কিন্তু ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দেওয়া হলো। গুড গভর্নেন্সের এটা রেজাল্ট। এবং অনুমোদিত টোলের টাকা কোথায় যায় তা শুক্রবার 12টার মধ্যে জানাতে হবে। অনুমোদিত টোল গেট তৈরির তালিকা দিতে হবে, বেআইনি টোলের তালিকাও কিন্তু দিতে হবে। এবং টাকা তোলার পয়েন্টগুলো বিনা অনুমোদনে চলে আসে কমপ্লিটলি অ্যাবলিশ করতে হবে। এগুলো থেকে একটা ঘটনা, আরও একটা বড় ঘটনা গতকাল ঘটেছে, যে সিবিআইকে এই পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিয়ম করেছেন, সিবিআই তদন্ত করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন চাইতে হবে। সরাসরি গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, সিবিআই এখন রাজ্যে তদন্ত করতে গেলে কোনো আলাদা করে অনুমোদন নিতে হবে না, স্ট্রেট তদন্ত করতে পারবে রাজ্যে। জিরো টলারেন্স রিগার্ডিং কারাপশন যে নীতি ঘোষিত হয়েছে, সেটা কিন্তু এই পার্টিকুলার পয়েন্টটাতে খুব ইম্পর্টেন্ট হলো। একটা রাজ্য সরকার বলছে যে দ্য সিবিআই উইল বি ফ্রি টু ইনভেস্টিগেট এনিথিং হোয়াটসোএভার উইদাউট এনি পারমিশন ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এটাই তো চাইছিল মানুষ দীর্ঘদিন ধরে। মমতা যে জঙ্গলের রাজত্ব মমতা অভিষেক করে রেখেছেন, তার তো রেজাল্ট আজকে পশ্চিমবঙ্গ দেখছে। এর মধ্যে আরও টুকরো ঘটনাগুলো একটু বলা দরকার। যে গর্গ চ্যাটার্জি, আপনারা জানেন বাংলা পক্ষ, আমি যাতে বলি আমরা বাঙালি, তিনি তো ধরা পড়েছিলেন ওই ইভিএম নিয়ে মিথ্যে প্রচার করার জন্য। শেষ পর্যন্ত কোর্টে তার জামিন রিজেক্টেড হলো এবং 16ই মে পর্যন্ত তাকে পুলিশের কাস্টাডিতে থাকতে হবে। আরও দুটো ইন্টারেস্টিং ঘটনা আমার নজরে এলো বলে বলছি। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা চক্রবর্তী, মনে আছে সেই মহিলাকে? সেই লীনা চক্রবর্তী পদত্যাগ করলেন শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন
এতদিন বাদে একটা সরকারের প্রশাসনিক যে দৃষ্টিভঙ্গি সেটাকে মাথায় রেখে বুঝেছিলেন স্যাক্ট হবেন, পদত্যাগ করলেন। এবং আরও একটা বড় খবর যে মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি, মধ্যশিক্ষা নয় সম্ভবত রাজ্য স্কুল সার্ভিস কমিশনের যিনি সভাপতি সিদ্ধার্থ মজুমদার কোনো কথা বলছিলেন না। শেষ পর্যন্ত গতকাল রিপোর্ট পেলাম যে শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করছেন, অর্থাৎ পদত্যাগ করেছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি, 3 দিনের রিপোর্ট কার্ডের মধ্যে আমি আপনাদের বললাম যে একটা সরকারের সম্বন্ধে জনমানসে একটা ইমপ্রেশন তৈরি হয়। সেই ইমপ্রেশনটা কিন্তু তৈরি করে দিলেন রাজ্যের নবগঠিত মন্ত্রিসভা এবং রাজ্যের নতুন সরকার। যে একটা সরকার থাকলে কি হয়, একটা সরকার না থাকলে কি হয়, 15 বছর ধরে দেখেছি। একটা সরকার থাকলে কি হয়, 3 দিনে সেটা টের পাওয়ালেন। আগামী 3 দিন আরও ভাইটাল, আরও ক্রুশিয়াল, আরও একাধিক সিদ্ধান্ত আসতে চলেছে, যেটা দীর্ঘদিন ধরে মানুষের প্রত্যাশা ছিল। অবদমিত মন যেটা চাইছিল কিন্তু কথা বলতে পারছিল না, ভোটের বাক্সে যেটা রিফ্লেক্টেড হয়েছিল, সেইটাকেই কিন্তু বাস্তব রূপ দিচ্ছেন বর্তমান সরকার। আমি স্যালুট জানাচ্ছি তাদের এই গভর্নেন্স যেন চালু থাকে, জিরো টলারেন্স। একাধিক কাউন্সিলর ধরা পড়ছেন, তোলাবাজি করতে গেলেই ধরা পড়ছেন, সিন্ডিকেট করতে গেলেই ধরা পড়ছেন একাধিক। আমি দেখছিলাম বড়নগরের সম্মত 14 নম্বরে কোনো একটা ওয়ার্ডে কাউন্সিলর ধরা পড়েছেন, গ্রাম বাংলার একাধিক কাউন্সিলর, তৃণমূল নেতা সব ধরা পড়ছেন যারা তোলাবাজি করতে যাচ্ছেন। কিন্তু আমার মনে একটা প্রশ্ন দেখা, যিনি খাবেনটা কি? কেন এরা সৎ পথে রোজগারটা তো ভুলে গেছেন। গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, রেশন, আমফানের ত্রিপল, রেশনের চাল লুটতে নির্ণয় নিয়েছেন বাংলার ইকোনমিক অবস্থাটা। আজকে যদি যারা প্রচুর টাকা বিদেশে 16 জন বান্ধবী ভাইপো সার্কিটের মতো স্ত্রীর নামে, শালীর নামে বিদেশে কয়লার টাকা যারা জমিয়ে নিয়েছেন, কিন্তু গ্রাসরুট লেভেলে তৃণমূল কর্মীরা যারা সঞ্চয় করতে পারেননি, যারা লুটেছেন, যারা উড়িয়েছেন, ভেবেছিলেন দিদি ক্ষমতা গেলে আমরা ওড়ানোর স্বাধীনতাটা পাবো, কিন্তু সেই স্বাধীনতা তো খর্ব হলো। বাংলার মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, বেঁচে থাকার স্বাধীনতা স্বীকৃত হলো। কিন্তু এই যুবকগুলো যাদের তৃণমূল, যাদের জীবনটাকে অন্য কালচারে অভ্যস্ত করে দিয়েছিল, লুটে খাওয়ার কালচার, সেই ছেলেগুলোকে কী করতে, সেই ছেলেমেয়েগুলোর কী অবস্থা হবে, সেইটা আমাকে বিশ্বাস করুন ভাবাচ্ছে। দিনের শেষে তো সে মানুষ, তারা অনেকেই চেষ্টা করছেন যদি কোনোভাবে দল বদল করা যায়, চাইছেন কোনোভাবে যদি না পারা যায় তাহলে রাজ্যের বাইরে বেরিয়ে যাওয়া। বিকল্প অর্থনীতির খোঁজ তো তাদেরও করতে হবে, তাদের তো স্ত্রী, পুত্র, কন্যা, সংসার আছে। তৃণমূল তাদের জীবন নষ্ট করেছে, তাদের জীবন বোধটাকে নষ্ট করেছে, তাদের সৎপথে রোজগার করার অ্যাটিচিউডটাকে ধ্বংস করে দিয়েছে। ফলে তো আলটিমেটলি তার ভোগান্তি তো সব থেকে তারা করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাহীন থেকে ভোগ করতে, কষ্ট সহ্য করতে হবে, কিন্তু তাদের অর্থনৈতিক অভাব তো নেই। কিন্তু এদের তো এই লেভেলে অর্থনৈতিক অভাব হবে, এরা তাহলে কী করবেন? এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ব্যাপক শিল্পায়ন, ব্যাপক চাকরি, ব্যাপক কর্মসংস্থান বাংলার অর্থনৈতিক স্বাধীনতা গড়ে তুলবে। বহু মানুষ, পরিযায়ী বাঙালিরা বাংলায় ফিরবেন, আশা করা যেতে পারে, এক্সপেকটেশন থাকতে পারে। কিন্তু তৃণমূলের এই গ্রাসরুট লেভেলের কর্মীগুলো, আপনারা হয়তো অনেকেই বলবেন, শর্মাবু আপনি ওদের জন্য এত কষ্ট ব্যক্ত করছেন কেন? বেশ হয়েছে যা হচ্ছে। আফটার দিনের শেষে তো মানুষ, তাদের তো পেট আছে, স্ত্রী, পুত্র, কন্যা, সংসার আছে। তারা তাদের স্বামী বা তাদের দাদা, তাদের পরিবারের লোক তৃণমূল করে লুঠের অধিকার ভোগ করেছেন। কিন্তু আজকে না খেতে পেয়ে মারা যাওয়া, সেটা তো প্রত্যাশিত নয়। সমাজের মূল স্রোতে ফিরুন। যেভাবে চোর, ডাকাত, গুন্ডা যারা জঙ্গল থেকে বেরিয়ে মানুষের ডাকাতি করত, তারা যখন মূল স্রোতে ফেরেন, তাদের বাধ্য সমাজ ব্যবস্থার অনুগত প্রজা হতে হয়। তৃণমূল তো সেই কালচারটা তাদের শিখতে দেবে না, এখনও চেষ্টা করবে তাদের আটকাতে। কিন্তু তারা সমাজের মূল স্রোতে ভদ্র সন্তান হয়ে সমাজের জীবন জীবিকাটা কাটান, সেটাই তো প্রার্থিত। করতে দেবে কি তৃণমূল কংগ্রেস? ক্ষমতার বাইরে থেকেও সেখানেও তো বাধা দেবে, মিথ্যে প্রচার করে তাদের বিভ্রান্ত করবে। তাদের জীবন তো অনেকটাই ধ্বংস করে দিয়েছেন। আমি আজকে তাদের কথা বলছি এই কারণে, আমি বলছি সমাজের এই শ্রেণীটাও একটা বড় শ্রেণী, যারা তৃণমূলকে ভোট লুট করে জেতায়, যারা নিজেরা প্রচুর বিত্তবান হতে পারেননি, কিন্তু তারা নিজের তলায় থেকে গেছেন। এদের সমাজ ব্যবস্থার ভদ্র সমাজে ফেরানোর কাজটাও কিন্তু নতুন সরকারের।